চলো লগোরি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগোরি চলো চলে চলো কাঁদে বনো তলো ডাকে ছলো ছলো জলো লহরী বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগোরি দিবা চলে যায় বলা পাখায় বিহগের বুকে বিহগের দিবা চলে যায় বলা পাখায় বিহগের বুকে বিহগিল খায় কেতে চখা চোখি মাগিছে বিদায় কেতে চখা চোখি মাগিছে বিদায় বারো আরো সুরে ঝুরে বাঁশরি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগোরি ও গো বেদরদি ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল জড়াই ও গো বেদরদি ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল চড়াই তবু সাথে কবি পড়িল দায়ে তবু সাথে কবি পড়িল দায়ে পায়ে রাখি তারে না গলে পড়ি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগোরি চলো চলে চলো কাঁদে বনো তলো ডাকে ছলো ছলো জলো লহরী বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগোরি। ধন্যবাদ। স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে।
আজকে আপনারা অনেক আনন্দিত হবেন এই জেনে আজকে আমার সাথে যে আছে, মজার ব্যাপার হলো মেহফুজ আল ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের একসময় স্টুডেন্ট ছিল, এখন সে আমার কলিগ। এটা আনন্দের যে একসময় আমি পড়িয়েছি, এবার আমরা একসাথে পড়াচ্ছি। এই যে বিনিময় হয়েছে এবং এই বিনিময়টা এখন সে বিনিময় করছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগার আমাদের কাছে। গল্প করব, সুরের আড্ডা দিব মেহফুজ আল ফাহাদের সাথে। আপনার সাথে থাকুন। মেহফুজ কেমন আছো? কেমন আছেন স্যার? আমি খুব ভালো। খুব ভালো, কারণ আমার এত আনন্দ হচ্ছে যে আজকে তুমি এসছো এবং সঙ্গীত বিভাগের যে বলা তো যায় যে এটা একটা প্রোডাকশন, যে তুমি একটা প্রোডাকশন সঙ্গীত বিভাগের এবং তুমি এবার প্রোডাক্ট দিচ্ছ এবং তৈরি করছো, তো এটা তো অনেক আনন্দের বিষয়, যে কারণে ভালো লাগা তো স্বাভাবিক। ভালো আছি। ধন্যবাদ স্যার। অনুভূতিটা আসলে একই। শুরুতে যেটা বললেন, আমারও ওটা শুরু থেকেই প্ল্যান ছিল যে সবার আগে আমার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আছে। সেই কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনি আমার শিক্ষক, আপনি যে আমাকে ডেকেছেন, আমার পাশে বসে আমাকে এত সুন্দর করে পরিচিত করিয়ে দিলেন, তার জন্য স্যার আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ নিলাম। ধন্যবাদ বলতেই তো হয় যে যারা নিতে পারে, যাদের মধ্যে ধারণ ক্ষমতা আছে বা ধারণ করার মানসিকতা রাখে, তারাই তো সামনে আসবে, আসা উচিত। তো আমরা যারা গান বাজনা করি, বিশেষ করে আমি সঙ্গীত বিভাগের রিলেটেড কথা বলছি, যে যারা গান গাইতে গাইতে শিখতে শিখতে আসে, তাদের বলার কোনো প্ল্যাটফর্ম নেই। হয়তো এমনও হয়েছে তোমার যে তুমি কোথাও ডাকে গান গাইতে গেছো, গান গেয়েছো, কিন্তু তোমার কোনো বলার কিছু থাকে, কথা বলার কোনো কথা বলার, তোমার কি চাওয়া, তোমার এই জায়গাটা ভালো লাগলো না খারাপ লাগলো, বা তোমার যে মন্তব্য, এই মন্তব্যটা কি আসলে তুমি সবাইকে জানাতে পারো না। যেই কারণ থেকে আমি আসলে চিন্তা করেছি যে এইটা আসলে যে একেবারে সঙ্গীত বিভাগ সম্পর্কিত সবসময় তা না, মানে এটা সুরের গল্প, যে কোনো মানুষ হতে পারে। যেহেতু আমি এই বিভাগের শিক্ষক, এই কারণে এখান থেকে স্টার্ট করেছি আর কি। আর সবচেয়ে বড় কথা হলো ভালো লাগার যেটা, যে তোমার মতো যারা স্কলার, যারা এই বিভাগ থেকে পড়ে এখানেই শিক্ষক হয়েছে, কাজ করছে, এটা তো মানুষকে জানানো খুবই আমার কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি। তো আপনারা যারা শুনছেন সুরের গল্প, মেহফুজকে নতুন করে আবিষ্কার করেন। মেহফুজের সুরের গল্প, সুরের জার্নি আমরা শুনবো। ছোটবেলা থেকে মেহফুজ তুমি কিভাবে আকৃষ্ট হয়েছো সঙ্গীতে? ছোটবেলায় কিভাবে আকৃষ্ট হয়েছে সেটা মনে নেই, কিন্তু যখন থেকে বোধ হয়েছে তখন থেকে সঙ্গীতের ভিতরেই ছিলাম। সেই একটা পারিপার্শ্বিক একটা বিষয় তো ছিলই পরিবারে। আমার মা গান করেন, বাবা কবিতা লেখেন। আপনি তো জানেন যে আমরা একটা সাংস্কৃতিক বলয় থেকে উঠে এসেছি আমাদের পরিবারটা। তো সেই সময় মানে যে কোনো উৎসব হোক, যে কোনো একটা উদযাপনের বিষয় হোক, হয়তো কবিতা লেখা হচ্ছে, গান গাওয়া হচ্ছে, কিংবা তখন তো আমরা যখন বড় হচ্ছি বিটিভি দেখতে দেখতে হয়তো আধ ঘন্টার একটা প্রোগ্রাম হবে, সঙ্গীতের প্রোগ্রাম, সামনে একটা টেপ রেকর্ডার রাখা, যে এই 6টা গান তো আমরা আর কখনো শুনতে পারবো না। তো কাজেই এগুলোকে রেকর্ড করে সেগুলো শুনতাম, সেগুলো তোলার চেষ্টা করতাম। এই চেষ্টার মধ্যে দিয়ে কখন যে এটার প্রেমে পড়ে গেছে আমি মানে আসলে ওই সময়ে, এখন যেরকম সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, ফেসবুক, নানান কিছুর কল্যাণ আছে, কিন্তু তোমরাও ছোটবেলায় মনে হয় এই কল্যাণগুলো পাইনি আমরা। তো এই যে একটাই চ্যানেল বিটিভি, তারপর আমরা ছোটবেলায় 21 টিভি আসলো, আস্তে আস্তে স্যাটেলাইট চ্যানেল আসলো। কিন্তু এই যে এখন যে রিসোর্স, ইচ্ছা করলে আমি ইউটিউবে গান শুনছি, স্পটিফাই গান শুনছি, এটা তো তখন ছিল না। তার মানে অনেক কষ্ট করেই গান বাজনাটা করতে হয়েছে। তো এটা আর ক্ল্যারিফাই করার আমার কিছু নাই, এই যে কষ্ট করে গান বাজনা করতে হয়েছে। এখন কিরকম হচ্ছে
হচ্ছে সেটা আর ক্লারিফাই করার আমার কোনো প্রয়োজন বোধ করছি না আর কি। সবাই তো জানে এখনকার সময়ে সবকিছুই। তো তারপরে স্কুল লাইফে গান বাজনা শুরু করেছি একদম ছোটবেলা থেকে, কারণ আমার বড় বোন উনি গান শিখতেন, বাসায় গানের শিক্ষক আসতেন, তারপর গানের স্কুলে যেতাম। আচ্ছা, বড় বোন যেহেতু গান করে কাজেই নিজের ভেতরে একটা স্পৃহা ছিল যে আমিও গান করবো। বাহ। তো সেই থেকেই হচ্ছে আমার বোনের সাথে বসে হারমোনিয়াম বাজানো শেখা, ছড়া গান শেখা শুরুতে, তারপর দুই একটা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত গাইতে 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 কখন যে আসলে এর ভিতরে আমি ঢুকে গেছি আমি সত্যি বলতে পারি। আসলে আমি এই পর্যন্ত যাদের সাথে এরকম আড্ডা দিয়েছি এমন কাউকে পাইনি যাদের পরিবারের সংস্কৃতি ছিল না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, একদম ভীষণ গুরুত্বপূর্ণ একদম। কারণ রক্তে মিউজিক না থাকলে আমার মনে হয় না, একটা কিছুটা তো আসলে গড গিফট ব্যাপার থাকে, একদম তাই, না হলে কিন্তু এইটাকে ধারণ করা পসিবল না। তো আমরা শুনছি I'm excited today মেহফুজের কাছ থেকে তার গল্প শুনছি, শুনতে শুনতে আমরা অনেক দূর যাব, এগোবো। এই মুহূর্তে আরেকটা গান শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, এই মুহূর্তে আমি চেষ্টা করছি জ্ঞান প্রকাশ ঘোষ ওনার একটা গান। এই গানটা আমি হয়তো কখনো সুযোগ হলে ক্লাসেও বলেছি, এই গানটাকে আমি আমার প্রত্যেক দিনে একটা প্রার্থনা মনে করি। আচ্ছা, সেই কারণে আমি একটু, যদি আপনি অনুমতি দেন, প্রার্থনার সঙ্গী হচ্ছি। আমি সুরে সুরে ও তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ও তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরশ তোমার, নাই বা পেলাম দরশ তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যাই। তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, এবার আমার গানের ভেলা তোমার চরণ কোলে ভিড়াই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যাই। যুগে যুগে প্লাবনানে যে চরাচরে জানি সে যে তোমারি প্রেম উপর
ঝরে যুগে যুগে লাবণানে যে সুর চরাচরে জানি সে যে তোমারি প্রেম উপর হতে ঝরে যে মন্ত্রে আজ তোমায় পুজি ছন্দে গানে তোমায় পুজি তোমার দেওয়া সে দান বুঝি সেই ভরসায় তোমায় চাই তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই নাইবা পেলাম দরশ নাইবা পেলাম দরশ তোমার গানে গানে যদি তোমায় পাই তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। এই যে একটা গান, এই ধরনের কিছু রূপক গান আছে যে গানগুলোকে মানুষ, এটা তো আধ্যাত্মিক ভাবনার গান, একদম তাই, ঈশ্বরের প্রতি নিবেদন। অনেকেই এটা মনে করে থাকে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে গাইছে, এই যে একটা ভ্রান্ত ধারণা অনেকে থাকে। তো এই গানটা অসাধারণ গান, অসাধারণ গান, অসাধারণ। মানে এত সুন্দর গান আসলে হতে পারে। আমরা আসলে গান বাজনা করছি মনে হয় পেটের দায়ে, আসলে যেটা গাইতে চাই বা যেটা চাই, যেটা ভালো লাগে সেইটা করতে, সেটা আমরা প্রকাশ করতে পারছি না। ও আমরা একেবারেই আড্ডার ভেতরে ঢুকে গেছি। আমরা যেভাবে সঙ্গীতকে চাই, সঙ্গীতকে ধারণ করার চেষ্টা করি এবং সঙ্গীত দিয়ে যে আত্মার উন্নয়ন ঘটে, সেটা আপনারা আজকের আলোচনায় বুঝে যাবেন যে আমরা আসলে আত্মার উন্নয়ন চাই। আমরা যারা সঙ্গীত করি তারা মনে করি যে সঙ্গীত একটা পূর্ণ জীবন ব্যবস্থা, সম্পূর্ণই ঠিক। এবং সঙ্গীত যারা করে তারা পুরোপুরি ডিসিপ্লিনের মানুষ। অনেকে মনে করে থাকেন যে সঙ্গীত যারা করে তারা বোধহয় পাওরা, ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই, লেভেন্ডিস অলস হয়ে বসে থাকে, ঘুরে বেড়ায়। আসলে দেখা যায় অলস হয়ে বসে আছে, কিন্তু তার যেই ভাবনা, তার ভিতরে কিন্তু ভাবনার একটা প্রক্রিয়া চলতেই থাকে, সব সময় চলতে থাকে। ইটস এ 24 আওয়ার্স জব। একদম তাই। তো তারপরে মেহফুজ, এই যে স্কুল লাইফে তুমি গান বাজনা শিখছো, শিখতে শিখতে আস্তে 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 স্যার বিভিন্ন প্রতিযোগিতায় যাচ্ছি, জাতীয় প্রতিযোগিতা, শিশু প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ, সেখান থেকে পুরস্কার পাচ্ছি। এই আস্তে আস্তে আমার অনুপ্রেরণা বাড়ছে। বাহ। অনুপ্রেরণা বাড়তে বাড়তে একটা পর্যায়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজও পার করলাম, তখনও গানের সাথেই আছি। আচ্ছা। এরপর বিশ্ববিদ্যালয়ে জীবনে আমি চলে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্সে। কিন্তু মেরিন সায়েন্সে গিয়েও কোথাও একটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই জীবনটা চাচ্ছিলাম সেই জীবন, মানে এটা আমার না, এটা আমার না। আমাকে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, আপনারা শিক্ষক হিসেবে আমাকে, ছাত্র হিসেবে আমাকে গ্রহণ করলেন, এই কৃতজ্ঞতা তো আমার আজীবনের। তোমার এই যে যখন ঢোকো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আগে তো একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে সঙ্গীত তোমার কয় নম্বরে ছিল? থাকবে বোধহয় 3 বা 4 নম্বরে। আচ্ছা। একদম উপর দিকে ছিল এটা আমি মনে করতে পারি। আচ্ছা। কারণ আমি এখানেও
আমি জানি না এই মুহূর্তে এটা বলা ঠিক হবে কিনা, এখানেও আমি একটা অন্য আরেকটা বিভাগে চান্স পেয়েছিলাম। আচ্ছা। কিন্তু ওই যে একটা পারিবারিক আবহ, সেইটা আমাকে যখন আমি পরবর্তীতে শুনলাম যে সঙ্গীত বিভাগে পড়ার সুযোগ আছে, ঠিক 1 সপ্তাহ পর আমার মনে আছে আমি আবার ময়মনসিংহ থেকে ঢাকায় আসলাম, আপনারা আমার পরীক্ষা নিলেন। আচ্ছা। এবং তারপরে যখন রেজাল্ট বেরোলো দেখলাম যে আমি এই বিভাগের শিক্ষার্থী। মানে সঙ্গীত তুমি ডিট্র্যাক্ট হয়ে গেলেও সঙ্গীত তোমাকে কোনোভাবে ছাড়ছিল? একদম তাই স্যার, এখন এসে আমার ঠিক তাই মনে হয় যে আমি হয়তো বেরিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু সঙ্গীত আমাকে ছাড়েনি। এটা যে কত বড় একটা পাওয়াটা কি অনেক বড় পাওয়া, যে তুমি যা চাও তা তুমি করতে পারছো। একদম তাই, একদম তাই। সেই প্ল্যাটফর্মে তুমি কাজ করছো এবং এরকম হলে তখন কিন্তু আর কোনো ক্লান্তি থাকে না, কাজ করার আনন্দ সারাক্ষণ। এটা আপনি জানেন স্যার, আমরা তো বিভাগে দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কিন্তু এইটা কথা প্রসঙ্গে আমার বোধহয় বলা উচিত দর্শকদেরকে যে এই বিভাগে আমরা যারা শিক্ষক আছি, শিক্ষার্থী আছি, সন্ধ্যার পরে হয়তো আমরা ক্লাস শেষ করে নানান কারিকুলামের কাজ করে বা একাডেমিক কাজ করে যখন বেরোচ্ছি, কারো চোখে মুখে কোথাও কোনো ক্লান্তি নাই। আমরা সবাই হাসছি, সবাই পরের দিনের জন্য অপেক্ষা করছি, আবার রিয়াজ করতে বসবো, কখন গান এবং দুষ্টমি হবে একটু। আমরা সারাক্ষণ সিরিয়াস কাজগুলো আমি যেটা আমার লাইফের মোটো যেটা, এবং আমি যেভাবে করি আর কি, আমি খুব সিরিয়াস কাজ দুষ্টামির মধ্যে দিয়ে করি, মানে যেন ক্লান্তি না হয় এবং এবং ফানের মধ্যে দিয়ে সিরিয়াস কাজগুলো করে ফেলি। তো আমরা শুনছি মেহফুজের জীবনের গল্প, মেহফুজের সুরের জার্নি, সুরের গল্প। সে ইন্সপিরেশন পরিবার থেকে পেয়ে তারপর আস্তে আস্তে তার মধ্যে সুরের স্বপ্নের দানা বাঁধে। সেই স্বপ্ন তাকে টানতে টানতে চিটাগং ইউনিভার্সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে ফাইনালি উন্নীত করলো এবং সে তার স্বপ্ন দেখতে দেখতে শিক্ষক হয়ে গেল। এইটা একটা বিশাল একটা জার্নি এবং এই জার্নিটাতে সে সাকসেস হয়েছে। এবং সঙ্গীত যারা করে আমার মনে হয় তাদের, যেমন আমার মনে হয় তারও হয়তো মনে হয় যে আসলে আমাদের কাছে সাকসেসকে সাকসেস মনে হয় না, আমাদের মনে হয় যে এটা আসলে স্যার একটা জার্নি, এবং এটা আমার কাছে শেষ হয় না, প্রায় সময় তাই মনে হয় স্যার, একটা এন্ডলেস জার্নি। এবং মানে যত আমি শেখার চেষ্টা করছি তত দেখছি আসলে আমি সত্যিই কিছু জানি না, এবং এই বোধটাই বোধহয় আমাকে আরো বেশি শেখার জন্য স্যার প্রাণিত। এবং প্রত্যেক দিনই মনে হয় যে গতকালকে যা গেছিলাম সেটা বোধহয় আজকে থেকে একটু খারাপ ছিল, আজকে বোধহয় আরেকটু বুঝতে পারি। মানে আসলে এটা টাইমের ব্যাপার, সময় যাবে এবং বোধ বাড়বে। কথাও বলবো, আমরা গান শুনবো, তারপর প্রত্যেকের নিজস্বতা থাকে, নিজের গায়কী তৈরি করে এবং প্রত্যেকেই চায় যে আমি আমার মতো করে গাইবো। সবাই হয়তো নজরুল সঙ্গীত গাইছে, এক একজন কিন্তু এক এক রকম। তো মেহফুজ যখন গাচ্ছে তখন কিন্তু মেহফুজের মতো। তার মানে এইটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে গান শিখতে শিখতে নিজস্বতা তৈরি করা। হ্যাঁ, আমরা যেমন খেয়াল গাই বা খেয়াল শিখি, খেয়াল মানে ইনস্ট্যান্ট ক্রিয়েশন, মানে ইনস্ট্যান্ট ক্রিয়েট যে না করতে পারে সে তখন একটু নর্মালের দিকে চলে যায়। তো এইরকমই নজরুল সঙ্গীতের মধ্যেও অনেক রাগাশ্রয়ী বিষয় আছে যেটাকে নিজের মতো করে করা যায়। তো মেহফুজ, তুমি তো নজরুল ডিসিপ্লিনের শিক্ষক, আমি আগেই বলেছিলাম যে মেহফুজ প্রভাষক এবং নজরুল সঙ্গীত বিষয়ের। তো নজরুল শিখতে শিখতে তুমি যেমন একটা আধুনিক গান গাইছে, তার মানে তোমার পছন্দের তালিকাটা একটু সেমি ক্লাসিক্যাল বেসড। একদমই তাই, হ্যাঁ একদমই তাই। এটাই টানে তোমাকে, এর ভীষণ টানেন। নজরুল গাচ্ছি, রাগাশ্রয়ী বাংলা গান গাচ্ছি, হয়তো পুরানো দিনের আধুনিক গানগুলো তোলার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। তো সবসময় মনে হয় যে এই যে একটা জগৎ, এই জগৎটাতে আমি যেই ভ্যারাইটি পাই, যে বৈচিত্র্য পাই, সুর নিয়ে খেলা করা, স্বর নিয়ে খেলা করা, কখনো একটার আগে যেই বাধা নোটগুলো আছে তার থেকে বেরিয়ে কোনো কিছু করা, এই যে চেষ্টাটা, এই যে এখন তোমার এই মুহূর্তে তোমার এই যে খেলা করার কি চেষ্টা, এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি একটু এই চেষ্টাটা করি। তাহলে একটু শোনাই। হ্যাঁ, নজরুলেরই একটা গান, ছোট্ট করে শোনাই। পদ
পরদেশি বধূয়া এলে কি এত দিনে, পরদেশি বধূয়া এলে কি এত দিনে, পরদেশি বধূয়া আসিলে এত দিনে কেমনে পথ চিনে, আসিলে এত দিনে কেমনে পথ চিনে, পরদেশি বধূয়া এলে কি এত দিনে, পরদেশি বধূয়া। তোমারে খুঁজিয়া কত রবি শশী অন্ধ হইল প্রিয়, নিভিল তিমিরে, তোমারে খুঁজিয়া কত রবি শশী অন্ধ হইল প্রিয়, নিভিল তিমিরে, তব আসে আকাশ তারা দীপ জালি, জাগিয়াছে নিশি ঝুরিয়া শিশিরে, শুকাইছে স্বরূপ, শুকাইছে স্বরূপ, শুকাইছে স্বরূপ, দেবতা তোমার পিনে শুকাইছে স্বরূপ, দেবতা তোমার বিনে, পরদেশি বধূয়া, পরদেশি বধূয়া, পরদেশি বধূয়া, পরদেশি বধূয়া এলে কি এত দিনে, পরদেশি বধূয়া। বাহ 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 বাহ। গানকে গান তো আসলে সবাই গাইতে পারে এবং গান অনেকে গেয়েও ফেলে। গানটা বুঝে গাওয়ার যে একটা ব্যাপার এবং গানের শব্দচয়ন বাণী এইটাকে বুঝে উপলব্ধি করে ওর মতো করে গাওয়া, এটাই কিন্তু শিক্ষা। এবং অনেকেই নকল করে গায়, অনেকেই বুঝে নিজের মতো করে উপলব্ধি করে সেটার ভেতরে ঢুকে তারপরে সেটাকে গাওয়ার চেষ্টা করে। দুটো একদম তফাৎ। ঠিক তাই, ঠিক তাই। প্রত্যেকেই চায় যে নিজের মতো করে একটু তুমি বলছিলে যে একটা স্টোরি টেলিং গান, এটা আমার কাছে মনে হয় স্যার যে যখন আমরা গান গাচ্ছি আমরা তো একটা গল্পকে আমার সামনে যিনি বসে আছেন তার কাছে পৌঁছে দিচ্ছি। তো দাদা দাদির কাছে যেরকম গল্প শুনে এসেছি সেই গল্পগুলোর মধ্যে যেমন অলিগলি ছিল, গানের মধ্যেও তো ঠিক তাই।
সেই অলিগলিতে যদি আমি না ঢুকতে পারি তাহলে শ্রোতা কিভাবে না, আমি আমাকেই ভালো লাগাতে পারলাম না, শ্রোতা কি করে এই গল্পটা বুঝতে পারবে। এক্স্যাক্টলি। তো আমরা খুব সুন্দর সুন্দর, আসলে গান শুধু সুন্দর সুন্দর না, তার সাথে যে গানের বোধ এবং যে মানুষের আত্মিক উন্নয়ন এবং সুরের সাথে যে চিন্তার মিলন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে সঙ্গীত। এই যে সঙ্গীতটা আমরা শিখতে চাই, সেই সঙ্গীতটা শুধু গান গাওয়া না, তার সাথে জীবন আচরণ, তার সাথে ব্যাখ্যা, তার সাথে কবি কিভাবে চেয়েছেন বা কিভাবে ওইটাকে উপলব্ধি করার মতো জ্ঞান চর্চাও কিন্তু আমাদের আলটিমেটলি করতে হয়। সেগুলো সহই কিন্তু আমরা আসলে গান বাজনাটা শেখার চেষ্টা করি। ঠিক তাই। তো মানে যারা গান বাজনা শিখে গাইছে, তারা যেরকম ভাবে প্রতিনিধিত্ব করে গান বাজনাকে, এমনি খালি শুনে গান গাওয়াটা একটু আলাদা। তো সেই জায়গায় যে স্বশিক্ষিত শিল্পী, ওটার উদ্দেশ্য আসলে বোধহয় বিনোদন। তো আমাদের তো উদ্দেশ্যটা আসলে বিনোদন, শুধু বিনোদন না। যেহেতু এটা আমাদের একটা, বারবারই আপনি বলছেন যে জীবন আচরণ আমাদের, তো আমাদের যেহেতু এটা জীবনের সাথে জড়িয়ে আছে, শিক্ষার সাথে জড়িয়ে আছে, তো আমরা সঙ্গীত বিভাগে যেটা করি যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, যেটা শাস্ত্রীয় সঙ্গীত আমরা বলি, তো সবগুলোই বাইরে থেকে হয়তো মনে হতে পারে যে আমরা শুধু গান গাইছি, কিন্তু এগুলোর সাথে জড়িত যে সাহিত্যগুলো, যখন নজরুলের গান গাইছি, তো আমাদের একজন শিক্ষার্থী, সে যখন নজরুল সঙ্গীত থেকে বেরিয়ে আসছে স্নাতক কিংবা স্নাতকোত্তরে, সে কিন্তু পুরো নজরুল সাহিত্য পড়ে সেটা অনুধাবন করার চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসছে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও ঠিক তাই, শাস্ত্রীয় সঙ্গীতে সেই প্রাচীন শাস্ত্রীয়, মানে আমরা যেটা করি, আমরা আসলে সঙ্গীত বিভাগে যেটা করি, সেটা হচ্ছে যারা এখানে পড়বে বা পড়ছে, তাদের ফিউচারে তারা শুধু গায়ক গায়িকা হবে এইরকম না, কেউ ক্রিটিক্স হবে, অবশ্যই কেউ সঙ্গীতকে নিয়ে গবেষণা করবে, কেউ সঙ্গীতের সাংবাদিকতা করবে, এই সঙ্গীত রিলেটেড নানা জায়গায় তারা ছড়িয়ে পড়বে। শুধু তাই তো না স্যার, মানে সঙ্গীত তো আমাদের মধ্যে, মানে আমি তো সবসময় বলি যে আমি তো আসলে ছাত্র, আমি তো সঙ্গীত এখনো প্রত্যেকদিন শেখার চেষ্টা করি। সেই জায়গা থেকে মনে হয় স্যার সঙ্গীতের বোধটা তো আমাদের মধ্যে একটা নন্দন তাত্ত্বিক একটা বোধ তৈরি করে। তো সেই নন্দন তত্ত্ব বা নন্দন তাত্ত্বিক বোধ তো শুধু সঙ্গীতের ক্ষেত্রে কাজে লাগে না, আমাদের প্রত্যেক দিনের হাঁটা চলায়, কথাবার্তায়, কাজকর্ম, দৈনন্দিন কাজের মধ্যে। কাজে সঙ্গীত বিভাগের এটা একটা বড় ভূমিকা বলে আমি মনে করি। এবং এরকম বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগ আছে, সবাই কিন্তু একই চর্চাই করছে এবং এটার পরিসর আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। এবং আমাদের এখান থেকে যারা পড়াশোনা করে পাশ করে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে শিক্ষকতা করছে। তাতে কি হচ্ছে, একটা নিজের পারফরমেন্স বা নিজের জায়গা তৈরি করার পাশাপাশি একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে। তো আমরা একেবারেই মোটামুটি শেষ দিকে আছি। মেহফুজের সুরের গল্প আমরা শুনছিলাম ছোটবেলা থেকে, মেহফুজ কিভাবে সঙ্গীত চর্চা করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এসে ঠেকলো এবং এখানে তার যে স্বপ্ন পূরণের জায়গা, এটাকে কিভাবে সার্ভ করছে সেগুলো আমরা শুনছি। তো খুবই ভালো লাগছে, আপনারাও আনন্দিত হবেন যে মেহফুজ আসলে কে। এখানে একটু বলে রাখি যে এই ধরনের যে মেহফুজদের মতো অনেক প্রতিভাবান শিল্পী আছে, যাদেরকে আমরা হরহামেশা চ্যানেলগুলা বা মানুষের সামনে উপস্থিত হতে দেখি না। তার কিছু কারণ সেটা আপনাদের উপরে রেখে দিলাম, কেন হচ্ছে এটা, কেন হয়, একটু বোধহয় নজর দিলে বোধহয় এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আমার আশা যে যারা ইয়ে করেন, মানে এটার নীতি নির্ধারক, তারা বোধহয় এই জায়গাটাকে একটু সুন্দর করে দেখলে মনে হয় সবাই তাদের সুন্দর পরিবেশনা মানুষের সামনে উপস্থাপন করতে পারবে। তো আমরা শেষের দিকে যাচ্ছি। তো মেহফুজ, এই যে তোমার ছোটবেলা থেকে এই পর্যন্ত পড়ে এসে তারপর শিক্ষকতা করছো, এখনকার পুরোটা জার্নির সাথে এখনকার যে তোমার বোধের উন্মোচন,
এই জায়গা মিলিয়ে তুমি আসলে কি বলতে চাও শ্রোতাদেরকে সঙ্গীত সম্পর্কে, বা তোমার কি ইয়ে আছে? সঙ্গীত সম্পর্কে বলার জন্য আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ। আমি শ্রোতাদের কাছে বরঞ্চ এই একটা সুযোগে আমি সবার কাছে অনুরোধ করব, দোয়া চাইবো যেন সঙ্গীত শেখার যোগ্য আমি হতে পারি। সেই দোয়াটা, সেই আশীর্বাদটা আপনারা আমাকে করবেন। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, যেহেতু এই একটা আপনার মাধ্যমে একটা সুযোগ ঘটেছে সবার সাথে কথা বলার, সবাই যেন সঙ্গীতের যে শুদ্ধতাটা আছে সেই শুদ্ধতাটাকে ধারণ করতে পারে। কারণ আমার কাছে মনে হয় এই শুদ্ধতা যদি কারো মনের মধ্যে একবার প্রবেশ করে, সেইখানে আর কালো বলে বা অন্ধকার বলে কিছু থাকবে না। আর আমরা এটা চাই, আমরা ঠিক এইটাই চাই, আমরা এইটা চাই, এবং আমরা এইটা চাওয়ার জন্যই সুরের গল্পটা করি সবার মধ্যে, এবং বিনিময় করি যে আমরা আমাদের ভাবের বিনিময়টা কি, আমরা আসলে শুদ্ধতাই চাই, এটাই আমাদের মোটো। তো আমরা মেহফুজের কথা শুনলাম, আমরা শেষ করব। তার আগে আপনাদেরকে বলছি যে মেহফুজকে আপনাদের আশীর্বাদে রাখবেন, দোয়ায় রাখবেন। আমাদের তরফ থেকে আমরা একেবারেই সাথে চলছি পথ, কলিগ হয়ে এখন একসাথে কাজ করি, আনন্দের সীমা নাই, এবং আমাদের আনন্দ ভাগাভাগি করে আমরা চলছি। আপনারাও সাথে থাকবেন, ভবিষ্যতে দেখবেন মেহফুজ যেন তার স্বপ্নের জায়গা বাস্তবায়ন করতে পারে, এবং আপনাদের দোয়া সাথে থাকবে। তো মেহফুজ, আমরা বিদায় নিচ্ছি, আমরা গান শুনতে শুনতে শেষ করব। ঠিক আছে, জন্য টাটা। তো শেষে এসে আমি খুব একটা পছন্দের গান চেষ্টা করছি একটু, আমি ফুলকে যেদিন ধরে, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে পড়েছি, আমি সেদিন থেকে জেতা বাজে হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে এসেছে আমার মাঝে করেছি, আমি সেদিন থেকে জেতা বাজে হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি, এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয়, শূন্য ঝিনুক ছিন্ন হৃদয়, একই আলো ধরেছি, আমি সেদিন থেকে জেতা বাজে হেরেছি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল ভেসে আমায় দিয়েছে ফাঁকি, মিথ্যে ফাগুন সাজিয়ে কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল নেশে আমায় দিয়েছে ফাঁকি।
যেমনি মানায় তাকে তুলে নিয়েছি। নাগের মাথায় যেমনি মানায় তাকে তুলে নিয়েছি। মনি যে সবার সাজে না, মনিকে ম্লান দেখে জেনেছে। এখন অন্ধ নাগের বেশে বেশে, এখন অন্ধ নাগের বেশে বেশে দেহ মন প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে যেটা বাজে হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে ভরেছি। আমি সেদিন থেকে যেটা বাজে হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝে করেছি। আমি সেদিন থেকে যেটা বাজে হেরেছি। আমি সেদিন থেকে যেটা বাজে হেরেছি। আমি সেদিন থেকে যেটা বাজে হেরেছি। ধন্যবাদ স্যার, অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ।